ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি প্রীতি ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। সংস্কার, হত্যাকারীদের বিচার এবং একটি সাধারণ নির্বাচন, এই 3 মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। জাপান সফরে গিয়ে এমনটি জানিয়ে প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেছেন তিনি যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচন আয়োজন করবেন। কিন্তু এত আলোচনা ও দাবির পরও জাতীয় নির্বাচন কেন ডিসেম্বরে না হয়ে সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে সেটা বুঝে উঠতে পারছে না বিএনপি, যে কারণে দলটির শীর্ষ নেতৃত্বে সরকারের প্রতি সংশয়, সন্দেহ দানা বেঁধেছে। যার ইঙ্গিত মিলেছে আজ বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে। সংস্কার কিংবা বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। তার মতে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে কথিত অল্প বেশি সংস্কার করা নিয়ে সময়ক্ষেপণের আড়ালে সরকারের ভেতরে ও বাইরে কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এদিকে বর্তমান সরকারের মধ্যে বেশিরভাগ উপদেষ্টারা এদেশের নাগরিক নন মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচন ধরেছে, যে কারণে এরা এখন আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করছে। নির্বাচনের সময়ক্ষেপণ ভিন্ন উদ্দেশ্য কি? যদি তাই হয় তবে পচন ধরা সরকারের ক্ষত সারাবে কে? কিভাবেই বা সারাবে? এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষক জাহেদুর রহমান এবং আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকে রাজকাহনে। রাজিকুজ্জামান রতন, সংস্কার নিয়ে আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করছি। অন্তত 5 আগস্টের পরবর্তী সময় থেকে এই দীর্ঘ প্রায় 10 মাস হতে চলে অন্তর্বর্তী সরকারের। এই পুরো 10 মাসে সবচাইতে বেশি যে শব্দটি হয়তো আমরা ব্যবহার করেছি সেটি এই সংস্কার শব্দটি। এই যে অল্প এবং বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাওয়ার যে আলোচনা, সেই আলোচনা কেটে উঠছে না কেন? কেন রাজনৈতিক দল কিংবা অন্তর্বর্তী সরকার এই সংস্কার ঠিক কতখানি করতে হবে সেখানে এক জায়গায় এসে পৌঁছতে পারছে না? ধন্যবাদ। যখন কোনো একটা শব্দ খুব বেশি উচ্চারিত হয় তখন বুঝতে হবে সে শব্দের হয় উপযোগিতা আছে অথবা সেই শব্দের আড়ালে অন্য কিছুকে লুকিয়ে রাখার প্রবণতা আছে। যেমন আমরা গত 15 বছর খুব বেশি করে মুক্তিযুদ্ধের চেতনা শুনেছিলাম। তার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা কি প্রতিষ্ঠিত হয়েছিল, নাকি সেখানে নির্বাচনকে নিজের মতো করে করা, গণতান্ত্রিক অধিকারকে হরণ করা, উন্নয়নের নামে লুণ্ঠন করা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, দুঃশাসনকে জাস্টিফিকেশন দেওয়া অথবা দমন পীড়নের নানা পথ রচনা করা, সব কিছুকে কিন্তু আড়াল করবার জন্য মুক্তিযুদ্ধের চেতনা শব্দটা খুব বেশি ব্যবহার করা হয়েছিল। তাতে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয় নাই। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি মানুষের আগ্রহ বলি বা আবেগ বলি কোনোটাই বাড়ে নাই, বরঞ্চ এটা একসময় একটা বিরক্তিকর শব্দে পরিণত হয়ে গিয়েছিল। মানুষের সংগ্রামকে এমনি করে কখনো কখনো শাসক গোষ্ঠী নিজেদের কাজে ব্যবহার করতে গিয়ে একটা সংগ্রামের চেতনাকেও কালিমালিপ্ত করে ফেলে। এখনও দেখুন, সংস্কার ছিল আমাদের এখানে বহুল আরাধ্য জিনিস। আমরা তো অনেক কিছুর মধ্যেই সংস্কার চেয়েছিলাম। সংস্কার চেয়েছিলাম বর্তমান পরিস্থিতি থেকে আরেকটা উন্নততর পরিস্থিতিতে যাওয়ার জন্য, এবং সংস্কার চেয়েছিলাম চিন্তার জগতে, সংস্কার চেয়েছিলাম আমাদের প্রশাসনিক ক্ষেত্রে, সংস্কার চেয়েছিলাম পুলিশে, সংস্কার চেয়েছিলাম নির্বাচনী ব্যবস্থায়, এবং সংস্কার চেয়েছিলাম আমাদের সামাজিক পদ্ধতিতে। কিন্তু সমস্ত ক্ষেত্রে কোথাও সংস্কারের খুব বেশি নমুনা দেখা গেল না। কিন্তু গত 10 মাসে সংস্কার শব্দটা এত বেশি আলোচিত হলো, একসময় যেমন গণতন্ত্র এবং উন্নয়নকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছিল, এখন তেমনি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হয়েছে। যে আপনারা অধিক উন্নয়ন অল্প গণতন্ত্র, এটাই আমাদের দেশের জন্য ভালো, এরকম যেন বলা হয়েছে। এখন অধিক সংস্কার ন্যূনতম নির্বাচনী আলাপ। কিন্তু এই সংস্কারটাও তো গণতান্ত্রিক ধারায় ফিরে যাবার লক্ষ্যে ছিল, কিন্তু আমি বলছি ছিল অতীত। বর্তমানটা কি? এখন সংস্কারের কথা শুনলে মানুষ মনে করে এটা এই কথা সংস্কারের আড়ালে কোনো কিছুকে লুকিয়ে রাখতে চান কি? অথচ এটা কিন্তু আমাদের, আমি বললাম যে এটা এখনও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে অন্তত কয়েকটা সংস্কার তো আমাদের করতেই হবে। যেমন নির্বাচন ব্যবস্থার মধ্যে যদি বলি, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, এটা করতেই হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের সংবিধানের 7 ক এবং খ, এটাকে বাতিল করতেই হবে। এখন এগুলো তো আমরা কি এখন করতে পারবো? তাহলে এক্ষেত্রে একটা কনসেনসাস তৈরি করতে হবে যে আগামী পার্লামেন্টে যারাই আসুক, তারা এককভাবে আসুক বা যৌথভাবে আসুক, পার্লামেন্টে এসে তারা এই দুটো জিনিসকে তারা মানে পরিবর্তন করে দেবেন, দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন এবং সংবিধানকে যে নানাভাবে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল সেই জায়গা থেকে সংবিধানকে মুক্ত করার একটা চেষ্টা করা। তার সঙ্গে আরও কিছু কথা আছে, যে
মানে জবাবদিহিতার জায়গাটা কীরকম হবে, দায়বদ্ধতার জায়গাটা কীরকম হবে। এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি এটুকু বলে শেষ করি, অন্যদের আলোচনাটা বিশ্লেষণটা শোনার খুবই দরকার। যেটা ধরুন এই যে আমরা যদি বলি যে নির্বাচন, 3টা নির্বাচন হলো, তো 3টা নির্বাচনে তো নির্বাচন কমিশন বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভালো হয়েছে, যথার্থ হয়েছে, কিন্তু জনগণ বলেছে নির্বাচন ভালো হয়নি, পচা হয়েছে, কীটদ্রষ্ট হয়েছে এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্রের এক ধরনের অপসারণ ঘটেছে। তাইলে এই যে জনগণের পর্যবেক্ষণ আর নির্বাচন কমিশনের মন্তব্য, এই বিরোধটা হলো কী করে? 2 নম্বর, একটু আগে আপনি বললেন যে এখন জামিন হয়ে যাচ্ছে অনেক কিছু, তাহলে গত 15 বছর জামিন হয়নি কেন? তাহলে বিচার বিভাগে কেন গত 15 বছর জামিন হতে পারলো না? যে জিনিসগুলো, যে মামলাগুলো, সেগুলো হঠাৎ জামিন হয়ে যাচ্ছে কেন? সংস্কার শব্দটি ব্যবহার হচ্ছে কিন্তু কার্যকর রূপ আমরা ফলে এগুলো কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে না? তাহলে এই দুটো জায়গাতেও তো একটা সংস্কারের জায়গা আছে, যে আমরা যেন সরকার যেই থাকুক, মানুষ বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলবে না, তারা বলবে বিচার বিভাগ অন্তত যথার্থভাবে কাজ করছে। এটা খুব দরকার আমাদের এখানে। অর্থাৎ নানানভাবে আসলে এই সরকারের যে কার্যক্রম সেটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। শেখ রবিউল আলম আজকে তারেক রহমান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে আলোচনা। সরকারের মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে। ঠিক কি উদ্দেশ্য আসলে বিএনপি দেখতে পাচ্ছে, নাকি বারবার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে আপনারা চেষ্টা করে যাচ্ছেন ডিসেম্বরে যাতে নির্বাচন হয় সেই চাপে রাখতে? না, সরকারকে তো আর প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে না। সরকারকে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে এবং ছাত্র জনতা সবাই তো সমর্থন জানিয়েছে। রাজনৈতিক দলগুলিও সরকার যে প্রক্রিয়ায় এগোচ্ছিল প্রথম থেকেই তো সহযোগিতা করছে। ডিসেম্বরে নির্বাচন না হলে আপনারা অসহযোগিতা করবেন সেই হুঁশিয়ারি করতেই হবে, কারণ হচ্ছে আপনি ভোটাধিকার রহিত করে আপনি আপনার দায়িত্ব পাওয়ার পর অগ্রাধিকার দিকে যে কাজগুলি আছে সেগুলি চিহ্নিত করে এবং মনোযোগী না হয়ে যদি ক্ষমতায় থাকতে চান, তো অনির্বাচিত কাউকে তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য সংগ্রাম হয়নি এবং সেটা তো গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। ভোটাধিকার আপনি হরণ করে 1.5 বছরের মতো কাছাকাছি হয়ে যাবে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, আপনি ক্ষমতায় থাকছেন, সেটা তো রাজনৈতিক দল কেন দেশের মানুষ সেটা তো প্রত্যাশা করে না। এবং প্রত্যাশা করে না বিধায় কিন্তু ওই নির্বাচন দিতে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এবং এটা শেখ হাসিনার আওয়ামী লীগ একসময় একটা রাজনৈতিক দল ছিল, সেটা ফ্যাসিবাদীতে পরিণত হয়েছে কখন? যখন সে নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেছে এবং নিজের মতো করে নির্বাচন দিয়ে ক্ষমতায় থেকেছে মাত্র, তাই না? সেটি তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্রও যদি সেই দিকে যায় তাহলে নিশ্চয়ই মানুষ ফুঁসে উঠবে। আর মানুষ যখন ফুঁসে ওঠে, মানুষ যখন প্রতিবাদ প্রতিরোধ করে, রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে থেকে আমাদেরকেও নেতৃত্ব দিতে হবে। যদিও সেটা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা ভাবছি না, কিন্তু সরকার যেভাবে যাচ্ছে, আপনি বলছিলেন যে আমরা কি কেন মনে করছি যে ইউনূস সরকার নির্বাচন ভিন্ন কোন উদ্দেশ্য আছে, কি সেই ভিন্ন উদ্দেশ্য? আমাদের কাছে যেটা মনে হয়েছে, নির্বাচন নিয়ে সরকার ইতিমধ্যে যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে তাতে মনোযোগ কম বলে আমাদের কাছে মনে হয়েছে। গতিটাও অনেক ধীর মনে হয়েছে, অপ্রয়োজনীয় বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে এবং এখতিয়ার বহির্ভূত কাজে বেশি মনোযোগ দিচ্ছে। মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা এবং তার জন্য যে প্রয়োজনীয় সংস্কার দরকার সেটি করা, এবং সে ব্যাপারে রাজনৈতিক দল সহ অন্যান্য সবার সমর্থন রয়েছে। কিন্তু আপনি সেখানে মনোযোগী হচ্ছেন না। আপনি বলছেন কম বেশি সংস্কার, তো কম বেশি সংস্কারটা কি সেটাও তো জানলাম না, আর সে সিদ্ধান্তটা বা কার সেটাও তো বুঝলাম না। এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাটা কি সংস্কার? আমি যে সংস্কার চাই বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে, সেটি তো আমি চিহ্নিত করে জনগণের কাছে প্রকাশ করেছি এবং আমি জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি যে কিছু সংস্কার যেটা নির্বাচন এবং নির্বাচন অবাধ করার জন্য প্রয়োজন, ঐক্যমতের ভিত্তিতে আমরা করে আলোচনা করে একমত হয়েছি, সেগুলি তো আপনি অর্ডিন্যান্স জারি করে করতে পারেন, সেগুলি তো দ্বিমত হচ্ছে না। 90% সংস্কার কিন্তু আমরা একমত হয়েছি, বাট আপনি সেটি না করে আবার কিছু সংস্কারের জন্য কি আছে, পার্লামেন্ট লাগবে, তো আমরা একমত হতে পারি সমস্ত রাজনৈতিক দলগুলি একমত হয়ে একটা নির্বাচনের পর সর্বসম্মতিতে অথবা মেজরিটির ভিত্তিতে সেগুলি পার্লামেন্টে সেই সংস্কারগুলি করা যাবে, তাই তো? এখন ধরেন কিছু বিষয় আছে যেগুলি আপনি একমত রাজনৈতিক দলগুলি হতে হবে না, এরকম অনেক বিষয় আছে, তো সেইগুলি আপনি ইস্তেহার আকারে অন্যান্য রাজনৈতিক দলগুলি জনগণের কাছে নিয়ে যাবে। জনগণ যদি তাকে নির্বাচিত করে, সে পার্লামেন্টে এসে সেই সংস্কারগুলি করবে। আপনার চিন্তাটাই আমার কাছে বাধ্য আমি সংস্কার হতে আপনার মতো করে, আমি তো দায়বদ্ধ জনগণের কাছে,
আমি এই সরকারের বলতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকার কোনোভাবে জনগণের কাছে দায়বদ্ধ নয়, তারা তো বলেছে তারা জনগণের ম্যান্ডেট নিয়েই সরকারে আপনি আছে। মনে রাখবেন জনসমর্থিত সরকার আর জনগণ কর্তৃক নির্বাচিত সরকার এক নয়। জনসমর্থিত সরকার এমন আছে যে আমি সকালবেলা সমর্থন দিয়েছি, বিকেলবেলা সমর্থন দেয়নি, হতে পারে, সমর্থন কিন্তু স্থায়ী না। কিন্তু একটা নির্বাচিত সরকার একটা মেয়াদে তার স্থায়ী দায়িত্ব রয়েছে এবং জবাবদিহিতা রয়েছে, এই দুটি এক নয়, একভাবে দেখা যাবে না। সমর্থিত সরকার আর নির্বাচিত সরকারকে যারা এক করে তারা ভুল করছে। এও বলা জানা দরকার যে রাষ্ট্রে কিন্তু একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক। কোনো কোনো সময় বিশেষ প্রয়োজনে, সেটা সাময়িক অভ্যুত্থান বলেন, গণ অভ্যুত্থান বলেন, রাষ্ট্রের কোনো বড় সংকটের কারণে সরকার থাকে না, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন নামে হতে পারে, কিন্তু তার মূল কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত। তার মানে কি আসলে বিএনপি মনে করছে তারা আসলে মূল কাজ থেকে সরে গেছে এবং সেটির পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আপনারা খুঁজে পেয়েছেন। আমি এই জায়গাটিতে আসবো, জাহেদুর রহমান আপনার কাছে আসতে চাই। এই যে সংস্কারের পুরো প্রক্রিয়া নিয়ে বারবার প্রশ্ন সামনে আসছে, এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এরপরে আসলে সংস্কার শব্দটা বা সংস্কারের যে আলোচনাগুলো আমরা করছি সবকিছু কি কোনো না কোনোভাবে একটু সাইড শো হয়ে যাচ্ছে, কিংবা জনগণ আসলে কিভাবে বুঝবে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার হচ্ছে? আচ্ছা, দুই তিনটা ব্যাপার একটু বলে রাখা দরকার। মানে জনগণ সংস্কার চায় যখন আমরা বলি, আমরা কোন জনগণ, আমরা জনগণকে কিভাবে ডিফাইন করি? আমরা কি সত্যিকার অর্থে সব জনগণ, সব শ্রেণী পেশার, সব জায়গার মানুষের খোঁজখবর নিয়ে বলছি যে জনগণ সংস্কার চায়? আমি মনে করি না। দীর্ঘদিন থেকে এদেশের রাজনীতি বোঝার চেষ্টা করেছি, জনগণের রাজনৈতিক চিন্তা বোঝার চেষ্টা করেছি, তারপরও কি আমরা কেউ দাবি করতে পারি যে প্রত্যেকটা জায়গার মানুষের চিন্তায় আমার অ্যাক্সেস আছে? সংস্কার এই জিনিসটা স্পষ্ট করা দরকার। মূলত শিক্ষিত, মধ্যবিত্ত এবং সচেতন একটা শ্রেণীর কাছে এটার আবেদন আছে। আবার আমি এটাও যোগ করতে চাই, সংস্কার যদি জেনুইনলি বেশ কিছু সংস্কার হয়, এটা প্রান্তিক মানুষকেও সাহায্য করবে। সংস্কার খারাপ জিনিস তা বলছি না, কিন্তু এই যে আমরা বলছি জনগণ চায়, তাহলে তো যে রবি ভাই যেটা বললেন, আপনি যদি ম্যানিফেস্টো করে একটা নির্বাচনে যান, জনগণ আপনাকে তো ভোট দিয়ে দেবে। বিএনপি সংস্কার চায় না, তাত্ত্বিকভাবে বলছি, একটাও যদি না চায়, ঠিক আছে, ওর কনসিকুয়েন্স জেনে শুনেই সংস্কার চাইলো না, তারপর তাকে সেই কনসিকুয়েন্সটা পেতে দেন মাঠে। সো এটা একটা দিক আছে। কিন্তু সমস্যাটা যেটা আসলে আমি মনে করি সন্দেহ তৈরি হওয়ার কারণটা হচ্ছে সংস্কারকে ঠিকঠাক মতো এগিয়ে নিতে চায়, নাকি এটাকে একটা রেটরিককে মানে পরিণত করতে চায়। রতন ভাই মুক্তিযুদ্ধের চেতনা বললেন, ওই সরকারের আরেকটা শব্দ আমার মনে পড়লো, এক শব্দের, উন্নয়ন। মানে এটাকে না এখন ওটার সাথে এক ধরনের, বারবার যেমন উন্নয়ন শুনতাম, বারবার সংস্কার শব্দটা শুনছি। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, মূলত 6টা সংস্কার কমিশন, এর মধ্যে 5টা নিয়ে ঐক্যমত্য কমিশন বসেছে ওইটার রিপোর্ট নিয়ে। কারণ পুলিশ সংস্কার কমিশনটা বলা হচ্ছে ব্যবস্থাপনাগত পরিবর্তন করলেই করা যাবে। আচ্ছা, আমি আমার কথা বলি, আমি একটা সংস্কার কমিশনের মেম্বার ছিলাম, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা যে যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি তার মধ্যে যেগুলো আইন দিয়ে পরিবর্তন করা যাবে, এর মধ্যে অনেকগুলোতে বিএনপি সহ সব দল অ্যাগ্রি করেছে। আচ্ছা, এর মধ্যে ওগুলোর কাজগুলো আমরা করে ফেলতে পারতাম না? আইন করে, আইন যেহেতু এখন হবে না কারণ পার্লামেন্ট নেই, অধ্যাদেশ করে। আপনি খেয়াল করেন সরকারি চাকরির জন্য আপনি অধ্যাদেশ জারি করেছেন না, এরকম অধ্যাদেশ জারি করবেন। সো অধ্যাদেশ জারি করে খুব ইজিলি করা যেত, করছেন না কেন? একইভাবে অন্যান্য কমিশনেরও যেগুলোতে সবার ঐক্যমত্য আছে সেগুলো কিন্তু এর মধ্যে কাজ করে ফেলা যেত। সেটা না করে র্যাদার ঐক্যমত্য কমিশনের দিক থেকে এবং সরকারের দিক থেকে বিএনপি কি চাইলো না বা আর কে কি চাইলো না, এটা মানুষের সামনে আনার চেষ্টা করা হচ্ছে। তাতে মনে হতে পারে বাইরে থেকে যে কোনো না কোনোভাবে সরকার সম্ভবত এটা নিয়ে, সরকার নিজে নিরপেক্ষতা হারিয়ে কারো পক্ষ নিয়ে কাজ করছে। তার মানে সরকার আসলে, আপনি যেভাবে বলছেন যে এই জিনিসটি আসলে তুলে ধরার চেষ্টা করছে, সেখানে কালক্ষেপণটা যতখানি সুস্পষ্ট হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের দূরত্বও তৈরি হচ্ছে। এই কারণটি কি সেই মূল কারণ? একদম তাই। কারণ হলো, আরেকটা কথা একটু বলি, মানে দূরত্বর আগে বলছি, সেটা হলো মতদ্বৈততা হবে। নির্বাচনটা কবে হবে সেটা নিয়ে এক এক দল এক একভাবে ভাববে। মানে 5 অগস্টের পরের দিন যদি নির্বাচন হতো, কথার কথা যে আজকে রাতের মধ্যে ক্যান্ডিডেট দেন, বিএনপি কয়েক সেট ক্যান্ডিডেট দিতে পারে, সম্ভব ছিল। মানে বিএনপির তো প্রবলেম আসলে কাকে দেব না সেটা। আর ধরুন এনসিপি নতুন রাজনৈতিক দল, ও কাকে দেবে, 300 পাবো কিনা, সে সময় চাইতে পারে। সমস্যা সেই জায়গায় না, সমস্যা হয়েছে এটা নিয়ে পরস্পরের চাওয়া করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি সংকটের জায়গা যেটা মনে করি, কেউ মনে করছেন ইটস বিয়ন্ড দ্যাট, মানে জুনও না, আরও বহুদিন সরকারকে ক্ষমতায় থেকে যেতে হবে। এবং সরকারের যেটা সবচেয়ে অ্যালার্মিং বলে আমি মনে করি, সরকার না, আরও একটু সরাসরি বলে ফেলি, প্রধান উপদেষ্টার বায়াস টুয়ার্ডস এনসিপি। উদাহরণ দিই, উনি অভিমান করেছেন, পদত্যাগ করবেন, এটা কৌশল হোক, আমরা জানতে পারলাম সেটা এনসিপি নেতা
আইদার তিনি গেলেন বা তাকে ডেকে নেওয়া হলো। তার আগে 4 দিন ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামী তার সাথে দেখা করতে চেয়েছিল। শক্তির বিচারে এনসিপি আদৌ কোনো ফ্যাক্টর? নো। জামায়াত বিএনপি কি শেখ হাসিনার পক্ষে ছিল? না। এই দুটো দলই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে এবং এই জুলাই আগস্টেও লড়াই করেছে। আচ্ছা, তারপর আমি খেয়াল করি বিএনপির সাথে তাদের এক ধরনের সংকট তৈরি হয়েছে বলে আমি মনে করি যে বাংলাদেশে এই সরকারের সময় যে কোনো ঘটনায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেস সেক্রেটারিকে 137, 40 এক একবার এক একটা স্ট্যাটিস্টিক্স দেন। বিএনপির একজন নেতা তার সমর্থকরা 2 দিন রাস্তা বা 3 দিন রাস্তা বন্ধ করেছেন, জনাব ইশরাক হোসেনের সমর্থকরা। সেটা নিয়ে তারা আউটবাস্ট করলেন, তাদের খুব খারাপ লাগলো। এর আগে সারা ঢাকা 10 জন 20 জন মিলে রাস্তা বন্ধ করে ঢাকা অচল এবং নিষিদ্ধ জায়গাতেই তারা বসে আন্দোলন করেছেন। আচ্ছা, তার চাইতে জরুরি কথা একটু যোগ করি। বহু চাপের পর, আলাপের পর যখন বিএনপিকে ডাকা হলো, সেখানে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে রাখা হলো, যে মানুষকে কখনো, এই যে পরে জামায়াতের সাথে বৈঠক হয়েছে, এনসিপির সাথে হয়েছে, পরের দিন 2টা সেটে 2টা গ্রুপের সাথে হয়েছে, কোথাও উনি ছিলেন না। বিএনপির সাথে আনা হলো বিএনপিকে এক ধরনের তাচ্ছিল্য করা, কারণ বিএনপি 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে, তার মধ্যে উনি একজন। তো সরকার প্রধান যখন এই ধরনের অ্যাটিটিউড করেন তাহলে বিভেদ বাড়বে। একটা কথা বলে রাখা ভালো, যে পরিবারের বাবা বা মা, হতেই পারে বাবা মা, আমি ঠিক জানি না বাবা মারা তাদের সন্তানের প্রতি কি কাউকে বেশি ভালো কম ভালোবাসেন কিনা, কিন্তু আপনি যদি এটা প্রদর্শন করেন যে যদি কোনো সন্তানদের মনে হয় যে তার বাবা মা ওই সন্তানকে বেশি পছন্দ করে, বায়াস আছে, এটা ওই পরিবারেও অশান্তি তৈরি করে। এবং সেটা আসলে এই ধরনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে অসীন থাকাকালীন করার সুযোগ আছে কিনা সেটা নিয়েও তো বড় প্রশ্ন। শেখ রবিউল আলম, বিএনপি নেতা আমির খসরু আজকে বলেছেন যে এই সরকারের প্রতি আর কোনো ভরসা নেই, বিশেষ করে বিচার কাজ বাকি থাকলে সেটাও বিএনপি করবে, অন্য কোনো কাজে আসলে এই সরকারকে আর ভরসা করা যাচ্ছে না। কেন একেবারেই আপনারা এখন এসে আর ভরসা করতে পারছেন না? এই উত্তর আমি নিব। একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজখান দেখছেন। শেখ রবিউল আলম প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। বিএনপির এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা নেই, সে কথা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবং সেই সাথে তিনি এটিও বলেছেন যে আপনারা যদি আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন না পান, সেই ক্ষেত্রে আপনারা কঠিন সিদ্ধান্ত নেবেন, এবং কি সিদ্ধান্ত নেবেন সেটি আপনারাই জানেন। এই হুঁশিয়ারি কেন? কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আর নির্বাচন, সংস্কার এবং বিচার এই সংক্রান্ত সরকারের যে কর্মপরিকল্পনা, সেটা জুন এবং জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে, আমরা তাই বলেছি। আপনি সংস্কার, বিচার, নির্বাচন এটা একটার সাথে আরেকটা শর্ত হিসেবে করতে পারবেন না, স্পষ্ট জানান দেব আমাদের। এখন বলছেন যে সরকারের প্রতি কেন এই মনোভাব জনগণের তৈরি হচ্ছে, জনগণের তৈরি হচ্ছে বিধায় বিএনপি সেটা ধারণ করছে। আবার বিএনপির নেতা আজকে এটিও বলেছেন আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি করছে এই সরকার। না, সেটা আসি, আপনি আগে শোনেন। যেমন ধরেন, আপনি সংস্কার চাচ্ছেন এবং আগামীতে যে সরকার আসবে সেই সংস্কার অনুসারে দেশ পরিচালনা করবে। আপনি যে 9 মাস রাষ্ট্র ব্যবস্থাপনা করলেন, সেই 9 মাসের রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে আপনি যেটা বলেন সেই সংস্কারের কোনো নজির ছিল কি? আছে কি? এখনো নেই তো। আপনি বিচার প্রক্রিয়াতে যেভাবে দেখছেন, আপনি এজাহার যেভাবে গ্রহণ করছেন, আপনি প্রশাসনিক কর্মকাণ্ড যেখানে চালাচ্ছেন, সেখানে কোনো পরিবর্তন কি এসেছে? যে অবস্থাটা এর আগে ছিল তার মধ্যে কোনো পরিবর্তন কি এসেছে? যেমন ধরেন, আপনি প্রশাসনিক সংস্কারের কথা বলছেন, আপনি সরকারি চাকরির একটা অধ্যাদেশ জারি করেছেন, অবস্থাটা কি সেটাই তো বাস্তবায়ন করতে পারছেন না। আর আপনি তো হাজার খানেক সংস্কারের কল্পকাহিনী এসে অন্য অন্য রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনি তো ক্ষমতায় আছেন, আপনি একটা অধ্যাদেশ জারি করে সেটা এখনো পর্যন্ত আপনি প্রয়োগ করতে পারছেন না। তো আপনি যদি এত অক্ষম হন, আর আপনি যদি জরাজীর্ণ অবস্থার মধ্যে থাকেন, সমন্বয়হীনতার মধ্যে অবস্থায় থাকেন এবং জটিলতা তৈরি করেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আপনি তো আপনার গ্রহণযোগ্যতা হারাচ্ছেন। আরেকটা কথা আমি বলার দরকার, আপনি ক্ষমতায় আসলেন, একটা রাজনৈতিক দল তৈরি করলেন, সেটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, তারপর সেটাকে আবার ক্ষমতায় আনতে চাচ্ছেন। তো এটা যখন আপনি করেন, সেই উদ্দেশ্যটাই কি বিএনপি খুঁজে পাচ্ছে? তার মানে সেটা তো প্রতিষ্ঠিত এবং প্রমাণিত, তখন তো তার নিরপেক্ষতা হারাচ্ছে। যখন আপনি নিরপেক্ষতা হারাবেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সবার সরকার, কারণটা কি? আমরা একটা দল নিরপেক্ষ সরকার চেয়েছি এবং তার কিছু প্রয়োজনীয় সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সে দল নিরপেক্ষ থাকবে, এটাই মূল প্রত্যাশা। কিন্তু তিনি তো বলেছেন তিনি রাজনীতি করতে চান না, এবং জুনের পর আর একদিনও তিনি ক্ষমতায় থাকবেন। রাজনীতি তিনি করতে চান না, আমি তাকে রাজনীতি করতে নিষেধ করছি না। আমি বলছি ক্ষমতা ছেড়ে দিয়ে সে রাজনীতি করে নির্বাচন করে ক্ষমতায় যান, তারপর আপনার যে সমস্ত সংস্কার এবং আছে, স্বপ্ন আছে, সেটা বাস্তবায়ন করেন, সেখানে আমাদের দ্বিমত নাই। এবং আপনার প্রশ্রয় যে রাজনৈতিক দলটি হয়েছে সেটাও তো জনগণ মেনে নিয়েছে, রাজনীতি করার অধিকার সবাই আছে। কিন্তু আপনি শিরোধার্য, আপনি অপরিহার্য, আপনার ভাবনা আমি মানতে বাধ্য, সেরকম তো না। আমার দায়বদ্ধতা জনগণের কাছে। বিএনপি কি সংস্কার চায় সেটা জনগণের কাছে প্রকাশ করেছে।
জনগণ যদি ওই সংস্কারের প্রতি একমত থাকে বিএনপিকে নির্বাচিত করবে। বিএনপি তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে। বিএনপির তো অন্য কোনো যদি মৌলিক সংস্কার জায়গাটিতে আমি আসি, সেখানে মৌলিক সংস্কারের মূল 13টিতে যদি আমি চোখ রাখতে চাই, সেক্ষেত্রে বিএনপির সাথে এনসিপির 11টি বিষয়েই আসলে দ্বিমত রয়েছে। সেটিও কি একটি বড় কারণ আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে? না, আপনি কোনটাকে মৌলিক সংস্কার বলছেন? আমি তো মৌলিক সংস্কার বলেছি, শাসনতন্ত্রে কি সংস্কার করব, শাসন কাঠামোতে কি সংস্কার করব, রাজনীতিতে কি সংস্কার করব, আমাদের সংবিধানে কি সংস্কার হবে, আমি তো বলেছি। আমার কাছে ওইটাই মৌলিক সংস্কার। আমি যেটা জনগণের কাছে অঙ্গীকার করেছি, যেটা জনগণকে আমি কমিটমেন্ট করেছি, সেটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রতিষ্ঠিত করতে চাই। আর নির্বাচন সংক্রান্ত অথবা ধরেন আমাদের জাতীয় রাজনীতিতে একটা সৌহার্দ্য পরিবেশ, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি প্রতিষ্ঠা করবার জন্য আপনার যদি যে বিষয়গুলিতে আমরা একমত হব, একটা জবাবদিহিমূলক সরকার, একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সেগুলি যারা আমরা একমত যে প্রক্রিয়াগুলি হচ্ছে, সেটা তো অর্ডিন্যান্স করে আপনি জারি করতে পারেন, পরবর্তীতে পার্লামেন্টে সেটা বৈধ হবে। আর পার্লামেন্ট ছাড়া তো কিছু সংস্কার আপনি করতে পারবেন। আমি একটা কথা খালি বলি, ইউনূস সাহেব বলেছেন যে আমাকে দিয়ে দেশ বিরোধী কোনো কিছুই হবে না। এর আগে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা তাই বলতেন। ক্ষমতা লুবি হয়ে যাওয়ার পর যারা ক্ষমতায় থাকতে চায় তারাই এই সমস্ত কথা বলে জনগণকে আশ্বস্ত করতে চায়। আপনি কাজের মাধ্যমে প্রমাণ করেন। 9 মাস ওয়েস্টেজ করেছেন, অর্থাৎ 3 মাসের মধ্যে এদেশে আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো হয়েছে, তারপরে 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। 91, 96, 2001, 2008 কোনো সমস্যা হয়নি। আপনি 9 মাস অতিবাহিত করেছেন, এখনো পর্যন্ত কি সংস্কার তো জানলাম না। আপনি ক্ষমতা প্রলং করতে চাচ্ছেন, দেশে অস্থিরতা তৈরি হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে, এবং একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করে তাকে ক্ষমতায় নেওয়ার যে অভিলাষ আপনার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেটা রাজনীতি স্ট্যান্ডবাজি, সেটা আপনি এই সরকারের থেকে করতে পারবেন। রাজিকুজ্জামান রতন, এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে আসছে, সেখানে যে সংস্কার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু মাত্র কয়েকটি প্রশ্ন, বিশেষ কয়েকটি জায়গায়। সেখানেই আসলে আমরা দেখছি যে মতভেদ সবচাইতে বেশি, এবং পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে এনসিপির মতভেদ সবচাইতে বেশি। তার মানে কোনো না কোনোভাবে যতদিন এনসিপির সাথে কোনো না কোনো রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না পৌঁছাবে, ততদিন পর্যন্ত নির্বাচন বিলম্বিত হবে। এই জন্য আমরা সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাতে চাই না। সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া থাকুক, এটা যখন কোন জিনিসটা বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে তখন সেটাতে হাত দিতে হবে, কোনটা স্বল্প মেয়াদি কোনটা দীর্ঘমেয়াদী সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। ফলে সংস্কার এটা চলমান প্রক্রিয়া হিসেবে থাকুক, আর নির্বাচনটা এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তরের একটা গ্রহণযোগ্য পদ্ধতি, সেটাকে প্রয়োগ করা হোক। এখন প্রশ্নটা আসছে এই জায়গায় যে কারা কোন প্রশ্ন কোন সময়ে কেন তুলছে, এগুলো যদি দেখা যায়। এই দল আমার পছন্দের দল, এই কথা যদি আমি একবার বলে ফেলি, তারপরে যদি বলি আমি নিরপেক্ষ, কেউ কেউ আমাকে নিরপেক্ষ হিসেবে মানবে? তাহলে আমাকে তো পদে থাকলে আমাকে তো আমার পদ অনুযায়ী আমার কথা এবং আমার কাজটাকে এটা ঠিক করতে হবে। একটা জিনিস খেয়াল করা দরকার, সরকারের 2 ধরনের ভূমিকা থাকে। নির্বাচিত সরকারের থাকে তার ইস্তেহার পূরণের দায়, তিনি ইস্তেহার যেটা ঘোষণা করবেন সেটা থাকবে। অভ্যুত্থানের সরকারের কি থাকে? জনগণের মধ্যে গড়ে ওঠা প্রত্যাশা পূরণের দায়। এই সরকার কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে আসেনি, কিন্তু জনগণের মধ্যে যে প্রত্যাশাগুলো তৈরি হয়েছিল সেটার দায় তার উপর চেপেছে। ফলে 9 মাসে তো জনগণ দেখতে চাইবে যে এই প্রত্যাশাটা পূরণ করার পথে সরকার কতটুকু হাঁটছেন। সরকার এমন এমন কিছু কাজ করছেন জনগণের এটা প্রত্যাশা ছিল না। জনগণ কি অভ্যুত্থানের আগে বলেছিল যে চট্টগ্রাম বন্দরটাকে আমরা একটা বাইরের ব্যবস্থাপকের হাতে তুলে দেব? এখন তখন যদি বলে আমরা সেরা ব্যবস্থাপকের হাতে তুলে দিচ্ছি, তখন যদি বলে সেরা দেওয়াটাই যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে 2 দিন পর কিরকম বলবেন দেশটাকেও কোনো সেরা ব্যবস্থাপকের হাতে তুলে দেবেন? ফলে প্রশ্নটা সেরা কিংবা সেরা নয়, তার চেয়ে বড় কথা এটা আমার বন্দর, এর সঙ্গে আমার সার্বভৌমত্ব যুক্ত আছে, এর সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য অর্থনীতি যুক্ত আছে, এর সঙ্গে আমার গর্ব এবং গৌরব যুক্ত আছে। ফলে সেই জায়গায় আমরা যদি কোনো দুর্বলতা থাকে সেই দুর্বলতা দূর করার চেষ্টা করব না, নাকি এটা বাইরে কারো হাতে অপারেটিংটা দিয়ে দেব? এটা যেমন একটা দিক আছে, ঠিক তেমনি করিডোর নিয়ে যে প্রশ্নটা উঠলো, আচ্ছা করিডোরটা মানবিক হবে না সামরিক করিডোর হবে? এই মুহূর্তে বাংলাদেশে করিডোরটা কি বাংলাদেশের জনগণের কোনো প্রয়োজন? একসময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বুক চিরে রাস্তা তৈরি করা, এটা কি বাংলাদেশের জনগণের প্রয়োজন ছিল না এটা ভারতের প্রয়োজন ছিল? রাষ্ট্রের স্বার্থ সবার আগে দেখা প্রয়োজন। হ্যাঁ, এখন একসময় কেউ আমরা শুনেছি
যে সবাইকে কেনা যায় কিন্তু আমাকে কেনা যায় না, এই কথা যারা বলেছিলেন, এখনো কি সেই রকম কথাই এবার আমরা প্রতিধ্বনি শুনছি? সেই প্রতিদ্বন্দ্বী তো ফলে আমরা যে আমরা তো পরিবর্তন চেয়েছিলাম, আমরা কিন্তু একটা মানে এটাকে বলে যে পুনরাবৃত্তি চাই না, পুনরাবৃত্তি আমরা চাই না নিশ্চয়ই। কিন্তু সেই জায়গাটিতেই বলতে হয় জাহিদুর রহমান, আমরা বারবার দেখছি ম্যান্ডেট নিয়ে এক ধরনের বোঝাপড়ার ঘাটতি শুরু হয়েছে এবং সেখানে আসলে অনিশ্চয়তা বাড়াচ্ছে কিনা। এই সরকার মনে করছে জনগণের সম্পূর্ণ ম্যান্ডেট তাদের সাথে আছে, কিন্তু ম্যান্ডেট বলতে আসলে এক একজনের কাছে এক একভাবে উপস্থাপিত হচ্ছে, সেটিও একটি বড় শঙ্কার বিষয় কি? নিশ্চয়ই, তবে এখানে একটা খুবই ইন্টারেস্টিং থিওরিটিক্যাল ডিবেট আছে। এই সরকারের কি ম্যান্ডেট নেই, বা কি করার ম্যান্ডেট আছে? বা প্রেস সচিব যেটা বলেছে, উই হ্যাভ দ্য ম্যান্ডেট টু ডু এভরিথিং, উনি এভরিথিং শব্দটা ব্যবহার করেছেন এবং এরপর তিনি তার ফেসবুকে এটা ক্ল্যারিফাইও করেছেন। উনি মনে করেন, মানে মাঝে মাঝে হয় না টকশোতে আপনার সাথে বলতে বলতে কিছু একটা বলে ফেললাম, পরে একটু আমরা ডিসওন করি, আরেকটু সেই সুযোগ কি আছে এরকম গুরুত্বপূর্ণ পদে বসে? একদমই নাই, কিন্তু উনি আবার এটাকে ডিফেন্ড করেছেন, সো উনি আছেন ওই জায়গায়। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এটা কি একেবারে তত্ত্বাবধায়ক সরকার? আমি মনে করি না। এটা আমাদের আগে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য আসবে, তারা কতগুলো রুটিন কাজ করে নির্বাচন করবে, তা মনে করি না। এই সরকারের পপুলার ম্যান্ডেট আছে, এটা ইলেকটোরাল ম্যান্ডেট না, দুই জিনিস কিন্তু। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে একটা ইলেকটোরাল ম্যান্ডেট যখন হয়, রবিবারে নির্বাচন করবেন, ভোটার জেনে শুনে বুঝে ওনাকে 5 বছরের জন্য ভোট দেবেন। এটা 5 বছরের জন্য, এটা উনি বলবেন, উনি জানেন যে উনি 5 বছর থাকবেন, 5 বছরে কি করবেন, কি করবেন না। অনেক বাড়িয়ে বলে, মিথ্যা বলে, করে না, ঠিক আছে, কিন্তু উনি একটা ম্যানিফেস্টো দেবেন, আমি এটার ভিত্তিতে তোমার ম্যান্ডেট চাই, আমাকে ভোট দাও। সো ও জেনে শুনে বুঝে 5 বছরের জন্য তাকে ভোট দেবেন, সুতরাং উনি 5 বছর থাকবেন। এই সরকারটা, রতন ভাই যেটা বলছিলেন রাইটলি, উনি তো কোনো রকম কোনো ম্যান্ডেট চান, মানে কোনো ইশতেহার দেন নাই যে আমি ক্ষমতায় আসবো, এটা করব। জনগণ ওই সময়ের জন্য আমরা মনে করেছি, সত্যি সব দলও মনে করেছে, খেয়াল করবেন সমাজে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ডক্টর ইউনূস আমাদের এই দায়িত্ব নেবেন, তার ক্যাবিনেট নিয়ে আমাদের অনেকেরই এক ধরনের সমালোচনা ছিল, যথেষ্ট না ছিল কিরকম এফিশিয়েন্ট কিনা, আর কেউ হলে ভালো করতে কিনা, কিন্তু কেউ বিরোধিতা করে নাই। তো তাহলে এটার উদ্দেশ্য ছিল এই, এবং মানুষও তার কিছু ভেতরে তার কিছু চাওয়া ছিল। এখন সমস্যাটা যেই জায়গায় উনি যেহেতু ভোটে আসেন নাই, এটা এক একজনের চাওয়া এক এক রকম। মানুষ তখন দেখতে চেয়েছে যে এই সরকারটা কিভাবে দেখবে, কিন্তু দেখা গেল যে সরকারের মধ্যে এখন এই বোধ তৈরি হচ্ছে যে কে বললো আমরা নির্বাচিত না, একজন উপদেষ্টা এই ভাষাও ব্যবহার করেছেন। কেউ বলছেন তাদের সব কিছু করার ক্ষমতা আছে। সব কিছু করার ক্ষমতা একটা গণতান্ত্রিক দলেরই নাই। বিএনপি এখন যদি ভোট হয়, মানে ওনারা কয়টা পাবেন না সিট, হয়তো এই আলোচনা হবে, 20টা পাবেন না, 30টা পাবেন না। কি আসলে বিএনপি নানাভাবে সরকারকে চাপে রাখছে? না, সেটা আমি একটু বলি বিএনপি যদি 260, 70, 80 সিট নিয়ে যদি বিএনপি জিতে আসে ফেয়ার ভোটে, বিএনপি যেখানে কিছু করতে পারবে চাইলে? সেই সুযোগটা এটি গণতান্ত্রিক রাষ্ট্রে একেবারেই নেই, থাকে না, সেটাই বলছি। কিন্তু ওনারা চাইছেন, এবং এই জিনিসটাই আসলে অ্যালার্মিং। জি, কিন্তু এই যে সরকারের পক্ষে যে একটি দল কাজ করছে, কিংবা যে নতুন রাজনৈতিক দলের কথা আমরা বারবার বলছি, তারা যদি এই সরকারের হয়ে কাজ করেন, যে শঙ্কার কথা আমরা আপনারা বলার চেষ্টা করছেন, সেক্ষেত্রে যদি এই সরকারের ক্ষমতা আরো দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে পুরনো রাজনৈতিক দল কিংবা এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তারা আসলে কি করবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরবো, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রাজিকুজ্জামান রতন, অন্তর্বর্তী সরকারের মধ্যে আসলে অনেকেই নানানভাবে ধোঁয়াশা তৈরির চেষ্টা করছেন নির্বাচনকে কেন্দ্র করে, সেই অভিযোগও বারবার উঠে আসছে। পাল্টাপাল্টি অভিযোগও আছে। এনসিপির মতো নতুন রাজনৈতিক দল তারা অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করছেন। বিএনপি কিংবা অন্যান্য পুরনো রাজনৈতিক দলগুলো অভিযোগ করছেন যে এই পুরো সরকার সবাই আসলে এনসিপির হয়ে কাজ করছে। এরকম অবস্থায় আসলে একটা ভিন্ন উদ্দেশ্য তো বারবার সামনে আসছে। এই উদ্দেশ্য থেকে আসলে বেরিয়ে নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো কিনা? এটা হাঁটতে পারবো কিনা এটা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে হাঁটবো। সরকার তো বারবার বলেই যাচ্ছে যে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে একটা রোড ম্যাপ ঘোষণা করে দিলে রাজনৈতিক দলগুলো বুঝতে পারতো যে কখন কোন কাজটা তিনি করবেন, এবং সরকারের সামনে একটা পরিষ্কার চিত্র থাকতো যে আমাকে এখন এই কাজটা করতে হবে। এইটা না করার কারণেই কিন্তু কখনো কখনো সংশয় জেগে ওঠে। 2 নম্বর হচ্ছে কখনো কখনো এমন ইস্যু সামনে নিয়ে আসা হয়, যে ইস্যুটা সামনে নিয়ে আসে অনেক সময় মূল প্রশ্নটাকে হয় গুলিয়ে ফেলা অথবা মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ডাইভার্ট করা, সেই চেষ্টাটা হয়। ইতিমধ্যে 5-6 বার এরকম ঘটনা ঘটেছে। সেখান থেকে একটা সাধারণ পারসেপশন তৈরি হয়েছে যে সম্ভবত উনি নির্বাচনটা ডিলে করতে চান, আর নির্বাচনের সময় ক্ষেপণ করতে চান কিসের জন্য? পছন্দের দলটাকে সক্ষম করে তুলবার জন্য। এটা কি
কারণ তিনি বলেছেন ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারপর বলছেন তোমাদেরকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, আর তারপরে বলেছেন যে এরাই মেটিকুলাস ডিজাইন করে এই কাজটা করেছে। এই যে তিনি যে রিকগনিশনগুলো দিয়েছেন এবং রিকগনিশনগুলো দেওয়ার পরে তার যে স্টেপিংগুলো খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টা যার উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিরতা অনেকের মনে করে, তিনি পদত্যাগের মতন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেইটা নেবার জন্য তিনি ডেকে নিয়ে আসলেন সদ্য গঠিত দলের প্রধানকে, এবং সেইটা প্রচার হলো বিবিসির মাধ্যমে। তা বাংলাদেশের এতগুলো প্রচার মাধ্যম, সেটা ইলেকট্রনিক মাধ্যম বলি, আমাদের প্রিন্ট মাধ্যম বলি, অথবা আর কেউ নাই, এমনকি আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা সৌরমণ্ডলীর চারদিকে যে সমস্ত গ্রহ উপগ্রহগুলো আছে তাদের সঙ্গেও কিন্তু আলোচনা করার প্রয়োজন মনে করলেন না। এখান থেকে মনে হয় তিনি তার মনের বেদনা বা মনের ভার কোথায় প্রকাশ করতে চান এবং কার উপর ভারটা চাপিয়ে দিতে চান, এখান থেকেও বিষয়টা সন্দেহের জায়গাটা তৈরি হয়। আর সবচেয়ে বড় যে বিষয়টা খেয়াল করতে হবে, সরকার পরিবর্তনের তিনটা বিষয়কে আমরা সবসময় মনে করি, সবচেয়ে গ্রহণযোগ্যটা হচ্ছে, আপাত গ্রহণযোগ্য হচ্ছে নির্বাচন, তা না হলে কি অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন, অথবা সেনা অভ্যুত্থান বা কুর মধ্য দিয়ে পরিবর্তন। আমরা কি গণ অভ্যুত্থান অথবা সেনা অভ্যুত্থান এগুলো প্রত্যাশা করি এখন? তাহলে আমরা একটা নির্বাচনটাই যদি প্রত্যাশা করি, তাহলে সেই নির্বাচনের পথেই না পথ চলা উচিত। কিন্তু সেই পথে আসলে অনেকগুলো প্রক্রিয়া কি সামনে আটকে আছে কিনা? জাহিদুর রহমান, এই যে সংস্কার প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, সেই সংস্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে আসলে নির্বাচন এক ধরনের গভীর ধাঁধার মুখে গিয়ে পড়ছে কি? আমার কাছে মনে হয় সংস্কার আসলে ব্যারিয়ার হওয়ার কথা ছিল না, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ালো ক্রমাগত যে সংস্কারকে নির্বাচনের, ওই যে আমরা স্লোগান শুনতাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঠিক একই রকম এখন সংস্কার না নির্বাচন, পরিস্থিতি এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সরকারের আচরণের কারণে। মানে এক একজন উপদেষ্টা এক একভাবে কথা বলেন। এই সর্বশেষ হ্যাঁ আমি আসছি, সর্বশেষ একজন উপদেষ্টা বলছেন শুধু একটা নির্বাচনের জন্য আমরা আসি নাই। আমি সরকার সহ যে কারোর সাথে মানে নির্বাচনকে একটা তাচ্ছিল্য করার প্রবণতা আছে। ওনারা এভাবে বলেন আমাদের ম্যান্ডেট তিনটা, সংস্কার, বিচার, নির্বাচন। মানে নির্বাচন কিন্তু 3 নম্বর সবসময়। সো নির্বাচন, শুধু নির্বাচন বলে যে ধরনের তাচ্ছিল্য করার প্রবণতা আছে, আমি দীর্ঘদিন এই আলাপটা করছি যে আমাদের হাতে যথেষ্ট থিওরিটিক্যাল নলেজ আছে, এম্পেরিক্যাল এভিডেন্স আছে, যেটা দিয়ে দেখানো যায় নির্বাচন একটা তুচ্ছ ব্যাপার না। কোনো সংস্কার যেগুলো প্রপোজ করা হয়েছে ছাড়াও যদি নির্বাচনটা এবার হয় ফ্রি ফেয়ার, একইভাবে যদি ভবিষ্যতেও আরও নির্বাচন হতে থাকে, ইটস গ্যারান্টেড সোসাইটিতে সংস্কার হবে, স্টেটের সংস্কার হবে, হতে হয়। এই সরকার থেকে অনেকবার বলা হয়েছে যে এই সংস্কার ছাড়া কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মতো পরিস্থিতি এখনো হয়নি বাংলাদেশে। সংস্কার ছাড়া না, সংস্কার, আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে জিনিসটা বোঝা যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আরপিও বলে যে আইনটা আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, এটিতে সংসদ নির্বাচন হয়। 2008 সালে যে আরপিও ছিল, এই আরপিওটা 1/11 সরকার অনেক সংশোধন করেছে এবং অনেক পজিটিভ চেঞ্জ করেছে। আমার কমিশনও এই আরপিওতে আরও বেশ কিছু আমরা চেঞ্জ করেছি। আচ্ছা, এর আগে যে আরপিওটা ছিল 1/11 সংশোধনের আগে, সেটা সবচেয়ে খারাপ আরপিও ছিল। মানে ওর মধ্যে অনেক ফ্লজ ছিল। 1991 সালের নির্বাচন, 1996 যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, 2001-এর নির্বাচন, এগুলো সব খারাপ আরপিও, যেটার মধ্যে অনেক সমস্যা ছিল, সেটার অধীনে হয়েছে। ওই নির্বাচনগুলো কি খারাপ হয়েছে? শেখ হাসিনা 2014 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন করেছে আগেরটার চাইতে ফার বেটার একটা আরপিও দিয়ে। নির্বাচন ভালো হয়েছে? সুতরাং কেউ যদি বলেন, আমি বলছি না এগুলো করা লাগবে না, কিন্তু এটা করলেই সব লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে, দ্যাটস দ্য রং আইডিয়া। আপনার সদিচ্ছা হলো প্রধান কারণ। জি, শেখ রবিউল আলম, মির্জা আব্বাস আজকের আপনাদের এই সমাবেশে বলেছেন যে আওয়ামী লীগের চেয়ে বেশি ক্ষতি তারা করেছে এবং এই 9 মাসে সরকারের কার্যক্রম থেকে সরকারের কিছুই পায়নি, শুধু পেয়েছি অবজ্ঞা। রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আসলে শুধুই অবজ্ঞা পেয়েছে? না, উনি অবজ্ঞা পেয়েছেন, রাজনৈতিক দল অবজ্ঞা তো আমরা বলছি না, তবে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমরা একটা বৃহত্তর লক্ষ্যে গণঅভ্যুত্থানের পর একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিলাম, সেই অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে তা বলতে পারছি না। এখন সংস্কার নিয়ে বলছেন, ডক্টর ইউনূস সাহেবের ভাবনা আর নাইব সাহেবের চিন্তা আমাদের কাছে সংস্কার না। আমাদের সংস্কার হচ্ছে আমাদের ভাবনা, আমাদের সংস্কার আমাদের মতো, যেটা আমরা অঙ্গীকার করেছি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হতেই হবে, 1.5 বছর হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন করার জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সব সময় নয় কেন, সেটা পরের ব্যাপার। কিন্তু নির্বাচনে যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা যায়, এখনো পর্যন্ত 6 মাস বাকি, সেটা আগামী জুনে নিয়ে যাওয়ার যারা চিন্তা করে
তারা ভোটাধিকারের সাথে আপনার প্রতারণা করছে, সেটা মানবে না বিএনপি। আর গণতন্ত্র বলেন, ভোটাধিকার, নির্বাচিত পার্লামেন্ট এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা বিএনপির অঙ্গীকার। বিএনপি সে ব্যাপারে কাউকে ছাড় দেবে না। গত 17 বছরে লড়াই করেছি, এই 24-এর অভ্যুত্থান সফল করেছি, নেতৃত্ব দিয়েছি, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি এই গণতন্ত্রের জন্য। 71-এ মুক্তিযুদ্ধ করেছে বিএনপি, 71-এ স্বৈরাচার এরশাদ হটানোর আন্দোলনে অনড় থেকে এরশাদের পতন ঘটিয়েছে, 111-এর সরকারের পতন ঘটিয়েছে শুধুমাত্র ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি। তাহলে আপনাদের হুঁশিয়ারিগুলো কি কোনো না কোনো ভাবে এটিও প্রমাণ করছে যে আপনারা এই সরকারেরও পতন ঘটানোর জন্য কোনো কিছু করতে যাচ্ছেন? প্রয়োজন হলে জনগণ পতন ঘটানোর জন্য প্রস্তুত আছে, আর বিএনপি তো নেতৃত্ব দেবেই। 17 বছর ফ্যাসিবাদ হরানোর জন্য তো নেতৃত্ব আমরা দিয়েছি, তাই না? আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে ধরেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের বর্তমান সমস্যাটা নিয়ে সেনাবাহিনী কিন্তু চিহ্নিত করেছেন, আপনি সমাধানের পথও দেখিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতি তারা অঙ্গীকারও রেখেছেন। এটা কিন্তু খুব একটা বড় জায়গা। কিন্তু যে অন্তর্বর্তীকালীন সরকার, যার মূল দায়িত্ব ছিল সেটা, সেখানে সে ক্ষমতার এখনো পর্যন্ত আমি অপব্যবহার না বললেও সে সফল হচ্ছে না, প্রভাবিত হচ্ছে এবং প্রভাবিত হয়ে গণতন্ত্র এবং আমাদের হুমকিতে ফেলছে, অস্বস্তি তৈরি করছে, উত্তেজনা তৈরি করছে। মাইনাস হওয়ার কোনো শঙ্কা আছে? বাংলাদেশ বিএনপিকে মাইনাস করতে হলে বাংলাদেশকে মাইনাস করতে হবে। মনে রাখবেন, বিএনপির কোনো দাবি উপস্থাপনের জন্য শুধুমাত্র একটা চিঠি দিলেই বাংলাদেশ, সারা বাংলাদেশ থেকে বলা হয়, এর জন্য কোনো শাহবাগ বা নির্দিষ্ট স্থান জাগে না। বিএনপি কোনো কিছু দাবি করা বা আলটিমেটাম দেওয়া মানে সারা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া, সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। ধন্যবাদ শেখ রবিউল আলম, রাজিকুজ্জামান রতন এবং জাহিদুর রহমান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে মতো বিদায় নিচ্ছি জি25 প্রাথমিক দ্বিতীয় রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।